নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, পাথর প্রতিমা থেকে অভিষেক তার নির্বাচনী প্রচার শুরু করেছেন, স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বৈভবের আস্ফালন করেছেন এবং পাথর প্রতিমা কেন্দ্রে 2021 সালে তৃণমূল 22,000 ভোটে জিতেছিল, সেই জয়ের ব্যবধান দ্বিগুণ করার ডাক দিয়েছেন। সে তিনি করতেই পারেন। তারপরে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যে তৃণমূলের বিএলএ 2দের নাকি কিনে নিতে চাইছে বিজেপি, তাদের নাকি লোভনীয় প্রস্তাব পাঠানো হচ্ছে। এরকম একটা অভিযোগ প্রথম শুনলাম, যে তৃণমূলের বিএলএ 2দের কিনে নিতে চাইছে বিজেপি। যাই হোক, এখন তো অভিযোগ পাল্টা অভিযোগ, এসব তো চলতেই থাকবে। আর অভিষেক বললেন দিদিমণি এমন লড়াই করেছেন সেই জন্য সব ভোটাধিকার রক্ষিত হয়েছে, আর অ্যাপিল ট্রাইব্যুনালে যারা আবেদন করবেন দল তাদের সহযোগিতা করবে। দিদিমণি যা আবেদন করেছিলেন এসআইআর বাতিল করার জন্য, সুপ্রিম কোর্ট কাঁচকলা দেখিয়ে দিয়েছে। 2025-এর ভোটার তালিকাতেও ভোট হবে না, সেটাও সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। 24শে মার্চ এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের সওয়াল জবাব হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 6 এপ্রিল এবং দ্বিতীয় দফার 9 এপ্রিল। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার দিনই কিন্তু ভোটার তালিকা সর্বশেষ আপডেট করা হয়, তারপর আর আপডেট করা হয় না। তাহলে 6 এপ্রিল বা 9 এপ্রিল কতটা কাজ সম্পন্ন হবে? অনেক নাম তো তালিকার বাইরে থেকে যেতে পারে। তাহলে কি সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে যে ভোট গ্রহণ হওয়ার আগের দিন পর্যন্ত তালিকা আপডেট করা যাবে? পুরোটাই সুপ্রিম কোর্টের উপর নির্ভর করছে। কমিশন বলে দিয়েছে সুপ্রিম কোর্ট যদি মনে করে বা নির্দেশ দেয়, তারা প্রতিদিন একটা করে তালিকা বার করতে পারে। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির নির্দেশ পেলে সুপ্রিম কোর্ট যদি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করেন এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যদি নির্বাচন কমিশনকে বিষয়টা বলেন, তাহলে নির্বাচন কমিশন প্রস্তুত। এখন প্রশ্ন হলো, বিকাশ ভট্টাচার্য বললেন যে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করারও তো অধিকার সবার আছে। সুপ্রিম কোর্ট বলছেন বিষয়টা তারা খতিয়ে দেখবেন এবং কোর্ট বলেছে একজন বৈধ ভোটারের নামও যেন তালিকা থেকে বাদ না যায়। তাহলে 1950-এর জনপ্রতিনিধিত্ব আইনে যেটা বলা হয়েছিল যে মনোনয়ন জমা দেবার দিনই হচ্ছে ভোটার তালিকা আপডেট করার সর্বশেষ তারিখ, তাহলে সুপ্রিম কোর্টের কোনো রায়ে এই বিষয়টার পরিবর্তন হতে পারে। কারণ 6 এপ্রিল এবং 9 এপ্রিলের মধ্যে অনেক নাম যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় আছে সেগুলোর নিষ্পত্তি হবে না। তাদের অনেকেই বৈধ ভোটার থাকবেন, তারা তো আর ভোটার তালিকা থেকে বাদ যাবেন না, কারণ তাদেরকে বাদ দিয়ে কি করে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে। সুপ্রিম কোর্ট এই বিষয়টা কিন্তু গুরুত্ব দিয়ে দেখবে। আমার ধারণা পরবর্তী শুনানি এপ্রিল মাসের 1 তারিখে, সেখানে বিষয়টার ফয়সলা হয়ে যাবে এবং এটা হওয়া প্রয়োজন। তার কারণ যে এত মানুষের নাম বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না এবং বিচার বিভাগের সঙ্গে যারা যুক্ত, ডিস্ট্রিক্ট জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ, তারা যে কঠোর পরিশ্রম করে এই হিউম্যাঙ্গাস টাস্কটা করছেন সেটা বারবার সুপ্রিম কোর্ট বলেছেন এবং বলেছেন যে তাদের এই একনিষ্ঠ কাজের প্রতি সম্মান দেখান, তাদের দিকে আঙুল তুলবেন না এবং অ্যাপিল ট্রাইব্যুনাল গঠনের জন্য প্রয়োজনীয় যা যা জিনিস করতে হবে। কিন্তু মূল টেকঅ্যাওয়ে কি? এসআইআর বন্ধ হলো না, 2025-এর তালিকা দিয়ে ভোট হলো না, এখন সাপ্লিমেন্টারি তালিকায় কতজনের নাম শেষ পর্যন্ত বাদ গেছে সেটা ভবিষ্যতে সময় লাগবে এটা বার করতে। কিন্তু কিছু কিছু ধূসর এরিয়া আছে, গ্রে এরিয়া, যেগুলোর নিষ্পত্তি এখনো হয়নি। কতদিন পর্যন্ত তালিকা সংশোধন করবে সুপ্রিম কোর্ট, মানে নির্দেশ দেবে নির্বাচন কমিশনকে?
6 এপ্রিল এবং 9 এপ্রিল যদি তালিকা সংশোধনের শেষ দিন হয়, তাহলে বহু নাম বাদ চলে যাবে। সেটা কি সুপ্রিম কোর্ট অ্যালাউ করবে? তাহলে তাদেরকে নির্দেশ দিতে হবে, বা নির্বাচনের আগের দিন পর্যন্ত তালিকা আপডেট করা কতটা বাস্তবসম্মত সেটা নিয়েও প্রশ্ন উঠবে। অনেক রকম লজিস্টিক্যাল সমস্যা হতে পারে। যারা নির্দল হিসাবে প্রার্থী হতে চান তাদের ক্ষেত্রে কি হবে? তাদের নিষ্পত্তি ধরুন একজনের প্রথম ভোটের একদিন আগে হলো, তিনি কি করে প্রার্থী হবেন? তিনি প্রচারের সুযোগই তো পাবেন না। অনেক 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 ধূসর জায়গা আছে যেগুলোর নিষ্পত্তি হয়নি 24শে মার্চের শুনানিতে। আশা করা যায় 1 এপ্রিল পরবর্তী শুনানিতে তার একটা সুস্পষ্ট নির্দেশ পাওয়া যাবে। 24শে মার্চ আইপ্যাকের মামলারও শুনানি হয়েছে। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেছেন যে মুখ্যমন্ত্রী ইডির তদন্তে ঢুকে পড়ল। ইডি রাজ্য সরকার বা রাজ্যের পুলিশের কাছে আবেদন করলো, সেই রাজ্য সরকারের প্রধান মুখ্যমন্ত্রী। ইডি কি আবেদন করবে? বাঘা বাঘা সাংসদ আইনজীবীদের দাঁড় করিয়েছিলেন দিদিমণি। কপিল সিব্বল, অভিষেক মানু সিংভি, কল্যাণ ব্যানার্জি, সঙ্গে শ্যাম দিওয়ান। বারবার করে বলা হয়েছে 32 নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকার ইডির থাকতে পারে না। সরকারি কোনো প্রতিষ্ঠান অন্য সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে রিট পিটিশন দাখিল করতে পারে না। তাহলে ইডি যাবেটা কোথায়? ইডি সরকারি সংস্থা, তার আধিকারিকদের কি মৌলিক অধিকার থাকবে না? যে মুখ্যমন্ত্রী ইডির তদন্তে ঢুকে পড়লেন তিনি সরকারের প্রধান, সেই সরকারের কাছে ইডি কি ন্যায় বিচার চাইতে পারে? মামলাটার তো দুটো, একটা প্রিভেনশন অফ মানি লন্ডারিং যেটা কয়লা, আর একটা হচ্ছে তদন্তে বাধা দান। খুব ইন্টারেস্টিং একটা জায়গাতে দাঁড়িয়ে আছে এই মামলাটা। পরবর্তী শুনানিতে সলিসিটর জেনারেলও বলবেন, এবং আমার ধারণা সুপ্রিম কোর্ট একটা কিন্তু ল্যান্ডমার্ক জাজমেন্ট দেবেন। বিষয়টার গুরুত্ব অপরিসীম। এই বিষয়টা শুধু পশ্চিমবঙ্গে আবদ্ধ নয়, সুপ্রিম কোর্টকে এমন একটা নির্দেশ দিতে হবে যেটা এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে। কোনো মুখ্যমন্ত্রী যেন এইভাবে কোনো তদন্তকারী সংস্থার তদন্তের ভিতর ঢুকে গিয়ে ফাইলটাইল ছিনিয়ে নিয়ে না আসতে পারে। নানা রকম যুক্তির চাল বুনছেন বাঘা বাঘা আইনজীবীরা, কিন্তু মোদ্দা কথা সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে কপিল সিব্বলের কাছে ইডির তদন্তে মুখ্যমন্ত্রী ঢুকে পড়লেন, ইডি ন্যায় বিচার চাইতে কি করে রাজ্য সরকারের কাছে যাবে, যে সরকারের প্রধান মুখ্যমন্ত্রী। কপিল সিব্বল বলছিলেন না যে থানায় হয়েছে সেই থানায় অভিযোগ করুন। থানা মানে কলকাতা পুলিশ বা কোথাও হলে রাজ্য পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রীকে মুখ্যমন্ত্রী। তাহলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি অভিযোগ করতে হয় ইডিকে, করবে সেটা রাজ্য পুলিশের নিয়ন্ত্রণাধীন কোনো থানা বা কলকাতা পুলিশের কোনো থানায়, এবং স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী। কোনো ন্যায় বিচার সম্ভব? এই প্রশ্নটাই কপিল সিব্বলের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন মাননীয় বিচারপতি। খুব গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে আইপ্যাক মামলা। আমার ধারণা সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দেবে, কারণ তারা বিশেষ গুরুত্ব নিয়ে এই মামলাটা শুনছে। এই যে দিদিমণি উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন? চিন্তিত, দিদিমণি একটু বিষণ্ণ, হাতের কাছে যা পাচ্ছেন সেটাকে ধরে বিজেপি কমিশনকে লিঙ্ক করার চেষ্টা করছেন। দিদিমণি যতই উত্তরবঙ্গে যান, পাহাড়ে তৃণমূলের ফল, বা উত্তরবঙ্গে 54টা আসনে তৃণমূলের ফল মোটেই আশানুরূপ হবে না। আগের বার 54টার মধ্যে বিজেপি 30টি আসন পেয়েছিল, তৃণমূল পেয়েছিল 24টি। অনেক পর্যবেক্ষক বলছেন যে উত্তরবঙ্গে তৃণমূল 10-11টি আসন পেতে পারে, কংগ্রেস পেতে পারে 6টি আসন, বিজেপির আসন সংখ্যা 37-38-এ পৌঁছে যেতে পারে। মালদা জেলায় নাকি তৃণমূল খাতাই খুলতে পারবে না, এটাই অনেকের ধারণা। আমি জানি না, হতেও পারে, কারণ মালদা জেলায় মৌসম ব্যানার্জি তৃণমূলে যোগদান করলেন, কদিন বাদ দেখবেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী চলে যাবেন। খুব কঠিন লড়াই তৃণমূলের কাছে। লোকসভা নির্বাচনেও মালদার 2টি আসনে তৃণমূল হেরেছিল, তৃতীয় হয়েছিল। বিধানসভা নির্বাচনেও অধিকাংশ আসনে তৃণমূল তৃতীয় হবে মালদায়। দিদিমণি যতই উত্তরবঙ্গ থেকে ভোটের প্রচার শুরু করুন না কেন,
এবারও উত্তরবঙ্গ তাকে মোটের উপর খালি হাতেই ফেরাবে বলে অনুমান পর্যবেক্ষকদের, এবং বিভিন্ন সমীক্ষক সংস্থার যে রিপোর্ট সামনে আসছে তাতেও এটা বলা হয়েছে যে উত্তরবঙ্গের 54টি আসনে বিজেপি আগের থেকে অনেকটাই ভালো ফল করবে। এবং একই অবস্থা হতে পারে মুর্শিদাবাদে, যেখানে 100টার মধ্যে 91টা মুসলমান ভোট পেয়ে তৃণমূল 22টার মধ্যে 20টা আসন পেয়েছিল, এবার তাদের আসন কমে 7-8টা আসতে পারে। ওখানে কংগ্রেস বাম ভালো লড়াই দেবে, হুমায়ুন অনেক জায়গায় লড়াই দেবেন, বিজেপি হিন্দু ভোটের মেরুকরণ সারা পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছে এবং মুর্শিদাবাদে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে হিন্দু ভোটের কনসলিডেশন বিজেপির দিকেই হবে। মুর্শিদাবাদ বহরমপুরে লড়াই হবে, অধীরবাবু দাঁড়াচ্ছেন মানেই যে তিনি জিতবেন তার কোনো কথা নেই, হিন্দু ভোটের মেরুকরণ হবে। এবার অনেক অঘটন ঘটবে, কান্দি টান্দি আসন বিজেপির জয়ের সম্ভাবনা উজ্জ্বল। তাই কুচবিহার থেকে আপনি যদি মুর্শিদাবাদ অব্দি আসেন, 76টা আসন, তাতে তৃণমূল সর্বাধিক 20 থেকে 22টা আসন পেতে পারে, এটাই মনে করছেন বিশ্লেষকরা। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।